أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উত্তরা পশ্চিম থানা কর্তৃক আয়োজিত আজকের কর্মী ভাইদেরকে নিয়ে এই প্রোগ্রামে উপস্থিত অত্র থানা সম্মানিত সভাপতি, প্রিয় কর্মী ভাইরা, সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে একটি মুক্ত পরিবেশে আমাদের কর্মী ভাইদেরকে নিয়ে এই প্রোগ্রামটি আয়োজন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আনিত বিধান বাস্তবায়ন আমাদের চূড়ান্ত লক্ষ্য। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুহাদায়ে কেরামের জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি, যারা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে আল্লাহর পথে কোরবানি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। সম্মানিত ভাইরা, আমাদের আপনারা দীর্ঘ সময় ধরে বক্তব্য শুনেছেন। বিশেষ করে আহসান হাবিব ইমরোজ ভাইয়ের বক্তব্য অত্যন্ত চমৎকার। ওনার বক্তব্য শোনার পর আর অন্য কারো বক্তব্য শোনার প্রয়োজনীয়তা থাকার কথা না। আমার যে টপিকটা, এটা কিছুটা হিস্ট্রি বেসড একটা টপিক, যে ছাত্র শিবির এবং আজকের বাংলাদেশ, এইটার উপর আমরা কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। আমরা যারা এখানে আছি সবাই তো কর্মী। আমরা ছাত্র শিবিরের জন্মের যে ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড, এটা একটু মাথায় রেখে আমরা যদি আলোচনা করি, তাইলে আমাদের জন্য প্রেক্ষাপটটা পুরোটা বুঝতে সহজ হবে। আমি একদম খুব সংক্ষেপে একটু পেছন থেকে টেনে নিয়ে আসি। আপনারা খুব দ্রুত আমার কথা ধরতে হবে, তাইলে বুঝতে পারবেন, কোনো জায়গায় যেন মিসিং না হয়ে যায়। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে খেলাফত বিলুপ্ত হয় পৃথিবী থেকে। আপনারা জানেন সর্বশেষ ওসমানীয় খেলাফত ছিল। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মোস্তফা কামাল পাশার মাধ্যমে তুরস্ক থেকে ওসমানীয় খেলাফতকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয় আরো 100 বছর আগে। 1924 সালে খেলাফতকে বিলুপ্ত করা হয়। খেলাফত বিলুপ্ত হওয়ার সাথে সাথে মুসলিম বিশ্ব সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে সেন্ট্রাল লিডারশিপ থেকে বঞ্চিত হয়। সেন্ট্রাল অথরিটি মুসলমানদের থেকে হারায় যায়। মুসলিম বিশ্বের খলিফা যিনি থাকেন, ইনি থাকেন গোটা মুসলিম উম্মার অভিভাবক, গোটা মুসলিম উম্মার নেতা। 1924 সালে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে সারা বিশ্বে এমন কোনো খলিফা নাই যাকে সারা পৃথিবীর মুসলমানরা মানতে পারে। সো ইতিহাসে প্রথমবারের মতো মুসলমানরা খলিফাবিহীন হয়ে পড়ে 1924। এরকম একটা প্রেক্ষাপটে মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য, ইসলামকে নেতৃত্ব শূন্য না রাখার জন্য 1928 সালে ইমাম হাসান আল বান্না মিশরে ইখওয়ানুল মুসলিমিন নামক একটা প্রতিষ্ঠান, উনি সংগঠন একটা প্রতিষ্ঠা করেন। তাহলে মাত্র 4 বছরের ব্যবধানে একটা সংগঠন দাঁড়ায় যায়, এবং সেটা খুব দ্রুত র্যাপিডলি মিশরের এবং আরব বিশ্বের প্রত্যেকটা দেশে ছড়ায় পড়ে এবং ইখওয়ানুল মুসলিমিন হয়ে পড়ে সেখানকার মুসলমানদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন। এইটার ঢেউ এসে লাগে আমাদের ভারতীয় উপমহাদেশে। এখানে 1940 সালে জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়। 1940 নাকি 41? 1941 সালে জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয় সাইদ আবুল আলা মওদুদের মাধ্যমে। ইমাম হাসান আল বান্না যে থিমের উপর বেস করে ইখওয়ানুল মুসলিমিন প্রতিষ্ঠা করেন, সেই একই থিম সাইদ আবুল আলা মওদুদি এখানে ইসলামী আন্দোলন এটাতে শুরু করেন। জামাত ইসলামী যখন প্রতিষ্ঠিত হয়, তখন এটা ছিল মূলত সকল শ্রেণী পেশার মানুষের একটা সম্মেলন স্থল। এখানে যেমন শিক্ষক ছিল, তেমনি ডাক্তাররা ছিল, তেমনি ইঞ্জিনিয়াররা ছিল, তেমনি পেশাজীবী ছিল, ব্যাংকাররা ছিল, আইনজীবীরা ছিল, সকল ধরনের ব্যবসায়ীরা ছিল, সকল ধরনের শ্রেণী পেশার মানুষ এই সংগঠনটাতে এসে একসাথে কাজ করা শুরু করে। কিন্তু যারা ছাত্র, তারা এখানে এসে খাপ খাওয়ায় কাজ করতে পারতেছিল না, তারা কোপ করতে পারতেছিল না। বোঝা গেছে? একটা সোসাইটির সকল ধরনের মানুষকে এঙ্গেজ করতে পারে জামাত ইসলামী, উইদাউট মানে যারা স্টুডেন্ট তারা ছাড়া বাকি সবাই এখানে এঙ্গেজড হয়। তখন এইটা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হয় যে দেশের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে ছাত্রদের মাঝে যদি
ইসলামী আন্দোলনে কাজ না থাকে তাহলে তো আগামী দিনের ভবিষ্যৎ অন্ধকার। এইটার উপর বেস করে 1947 সালে 23শে ডিসেম্বর জমিয়তে তলাবা পাকিস্তান নামক একটা ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করা হয়, যেটা ছাত্রদের জন্য ইসলামী আন্দোলনের কাজ করবে। স্বতন্ত্র সংগঠন, এখানে জামাতের কোনো খবরদারি থাকবে না, জামাতের কোনো কর্তৃত্ব থাকবে না। আপনারা ধরতে পারতেছেন আমার কথা? যেহেতু জামাতের সাথে ছাত্ররা কাজ করতে পারতেছিল না, এই জন্য 1947 সালে ছাত্রদের জন্য একটা সংগঠন করা হয় জমিয়তে তলাবা পাকিস্তান নামে, বা পাকিস্তান জমিয়তে তলাবা নামে। 1947 সালে যে সংগঠনটা প্রতিষ্ঠিত হয়, এটা খুব অল্প সময়ের মধ্যে ছাত্র সমাজের মাঝে বিপুল জনপ্রিয়তা পায়, এবং এইটা ইস্ট পাকিস্তানে, অর্থাৎ আমাদের তৎকালীন যে পূর্ব পাকিস্তান, সেখানেও এটা ইসলামী ছাত্র সংঘ নামে ব্যাপকভাবে এই সংগঠনটা কার্যক্রম শুরু করে। এবং এইটাতে আমাদের মাওলানা মতিউর রহমান নিজামী এটার একজন কেন্দ্রীয় সভাপতি ছিলেন। পূর্ব পাকিস্তানে উনি ছিলেন, কিন্তু উনি পুরো নিখিল পাকিস্তানের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এরপর হচ্ছে আমাদের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই, ওনারা এটার কেন্দ্রীয় নেতা ছিলেন। এভাবে বাঙালিদের মধ্যে একমাত্র মাওলানা মতিউর রহমান নিজামী ছিলেন পুরো নিখিল পাকিস্তান জমিয়তে তলাবার প্রেসিডেন্ট ছিলেন। এরপর আপনারা জানেন যে 1971 ঘটে। 1971 সালে একটা যুদ্ধের মাধ্যমে পাকিস্তান রাষ্ট্রটা দুই ভাগ হয়, যার একটা অংশ বর্তমানে আমরা বসবাস করতেছি বাংলাদেশ নামে। এই অংশে যখন এটা যখন পাকিস্তান অংশ থেকে আলাদা হয়ে যায়, তখন এই অংশের যারা ইসলামী আন্দোলনে নেতৃত্ব দেয়, জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র সংঘ, এই সহ নেজামি ইসলাম পার্টি সহ সকল ধরনের ইসলামী পার্টিগুলোকে নিষিদ্ধ করা হয়। এটা একটু মাথায় রাখা জরুরি। 1971 সালের পর পূর্ব পাকিস্তানে সকল ধরনের ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করা হয়, এবং নিষিদ্ধাদেশটা প্রায় 1975 পর্যন্ত 76 পর্যন্ত থাকে। এর মধ্যে আপনারা জানেন যে 1975 সালে শেখ মুজিবুর রহমান মারা যান একটা সেনা অভ্যুত্থানের মাধ্যমে। ওনাকে হত্যা করা হয়। এরপর আরো অনেকগুলা ছোট ছোট কু হয়, ছোট ছোট অভ্যুত্থান হয়। ফাইনালি জিয়াউর রহমান ক্ষমতায় আসেন। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর জিয়াউর রহমান সকল দলের জন্য আবারও রাজনীতির সুযোগ উন্মুক্ত করে দেন। জামাত ইসলামী আবারও রাজনীতি করার সুযোগ পায়, এবং অন্যান্য পার্টিগুলো আবারও রাজনীতি করার সুযোগ পায়। এর মধ্যে যেটা ঘটে, 1971 থেকে 1977 পর্যন্ত এই অন্ধকারাচ্ছন্ন সময়টাতে ইসলামী ছাত্র সংঘের নেতারা ছিন্ন ভিন্ন হয়ে পড়ে। ইসলামী ছাত্র সংঘের কর্মীদেরকে আর সাংগঠনিক সেই স্ট্রাকচারটা থাকে না, খুব দুর্বল একটা স্ট্রাকচারে পরিণত হয়। কারণ একে তো তাদেরকে নিষিদ্ধ করে রাখা হয়েছে, দ্বিতীয়ত তাদেরকে মেরে ফেললেও কোনো বিচার ছিল না দেশে। এরকম একটা পরিস্থিতিতে খুব কঠিন একটা সময় তারা পার করে। তখন তৎকালীন যারা নেতৃত্ব ছিলেন, তারা গভীরভাবে ফিল করা শুরু করলেন যে আমাদের আসলে একটা নতুন সংগঠন দরকার, যেটা স্বাধীনভাবে নতুন বাংলাদেশকে ওন করে, নতুন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে, নতুন বাংলাদেশের ছাত্র সমাজকে নেতৃত্ব দিবে। এর ফলশ্রুতিতে তৎকালীন ইসলামী ছাত্র সংঘের সেক্রেটারি জেনারেল ছিলেন মীর কাসেম আলী ভাই। তৎকালীন ইসলামী ছাত্র সংঘের সেক্রেটারি জেনারেল ছিলেন মীর কাসেম আলী ভাই। ওনারা মিলে 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নতুন সংগঠন শুরু করেন, এবং পূর্ববর্তী ইসলামী ছাত্র সংঘকে ওখানে সমাপ্ত করে দেন। তো ইসলামী ছাত্র সংঘের সমাপ্তিটা আলটিমেটলি যেদিন শিবির রান করে সেই দিন হয়। যেহেতু এই সংগঠনটা আর কাজ করতে পারতেছে না, এই সংগঠনটাকে এই সংগঠনের নেতা কর্মীদেরকে যেখানে পায় সেখানে হত্যা করা হয়, তাদের খুনের কোনো বিচার হয় না। এরকম একটা পরিস্থিতিতে নতুন নামে, নতুন উদ্যমে, নতুন ভাবে কাজ করার জন্য ভাইয়েরা 1977 সালের 6 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে তারা যাত্রা শুরু করেন। 6 জন ভাই ছিলেন সেই মিটিং এ। তবে ওই সময় ছাত্র সংঘের আরো অনেক সদস্যরা আশেপাশে ছিলেন, মসজিদের বাইরে ছিলেন, ক্যাম্পাসে ছিলেন, ঢাকা মহানগরীতে ছিলেন। বোঝা গেছে? সো আমরা 6 জন দিয়ে প্রতিষ্ঠিত হয়েছি, এটা একটা আনুষ্ঠানিকতা মাত্র, কিন্তু ওই সময় আমাদের শত শত ভাইয়েরা ছিল, এটা আমাদের মাথায় রাখা উচিত। ছাত্র শিবির প্রতিষ্ঠা হওয়ার পর পর প্রত্যেকটা ক্যাম্পাসে, প্রত্যেকটা জেলায় আবারও নতুন উদ্যমে কাজ শুরু হয়, এবং সব জায়গায় নতুন সেট আপ হয়, নতুন কমিটি হয়, এবং খুব দ্রুত মাত্র 2-3 বছরের মধ্যে
ছাত্র শিবির গোছায় ওঠে। সব জায়গায় ছাত্র সংঘ যা করতে পারে না তার চাইতে বহুগুণে বেশি কাজ বেড়ে যায়। ক্যাম্পাসগুলোতে মানে ছাত্ররা যেন অপেক্ষায় ছিল যে এরকম একটা সংগঠন আসবে আর এটা ছায়াতলে আমরা আসবো। ইন্টারেস্টলি ওই সময়ে যে ক্যাম্পাসগুলোতে কোনো ধরনের ইসলামী ছাত্র সংগঠন ওইভাবে ছিল না। ছাত্র শিবির একমাত্র ছাত্র সংগঠন যেটা মানে বোথ পলিটিক্যালি অ্যান্ড রিলিজিয়াসলি একসাথে মুভ করে, যার কারণে ক্যাম্পাসের যারা ইসলাম প্রিয় ছাত্র সমাজ যারা বা যারা ইসলামকে জানতে চায় মানতে চায় তারা ছাত্র শিবিরের পতাকা তলে এসে জড়ো হইতে থাকে। আমি এই পর্যায়ে এসে 2024-এর সাথে কিছু বিষয় কম্পেয়ার করব। আপনাদের এই জিনিসটা বুঝতে পারলেই আশা করি আমাদের আজকের আলোচনাটা ফলপ্রসূ হবে। আমি কি বেশি জটিল করে ফেলতেছি আলোচনা? আচ্ছা, 1977 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর 1982 সালে সর্বপ্রথম আমাদের শাহাদাতের ঘটনা ঘটে রাজশাহী ইউনিভার্সিটিতে। ওখানে নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট মিলে শিবিরের নবীন বরণ অনুষ্ঠানে হামলা করে এবং 4 জন ভাই শহীদ হয়। এরপর থেকে 2016-17 পর্যন্ত 234 জন ভাই লিস্টেড শহীদ হয়। এর বাইরে আরো অনেক ভাইরা শহীদ হন কোটা সংস্কার আন্দোলনে, নিরাপদ সড়ক আন্দোলনে। এর বাইরে আরো অনেক ভাইরা শহীদ হন যারা ছাত্র শিবিরের ছাত্র শিবির পরিচয়ের চাইতে ছাত্র সমাজের কাছে নিজেকে একজন মানে বাংলাদেশ পন্থী একজন ছাত্র নেতা হিসেবে যারা বেশি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। 24-এর গণ অভ্যুত্থানেও ছাত্র শিবিরের অসংখ্য নেতা কর্মীরা শহীদ হয়, যাদেরকে আমরা একটা লিস্টের মধ্যে এনে তাদেরকে অন্য কারোর সাথে কম্পেয়ার করতে চাই না। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা জাস্ট দেখাবো যে ছাত্র শিবিরের ইতিহাসে ছাত্র শিবির কি ধরনের জটিলতাগুলো ফেস করছে এবং ছাত্র শিবির কিরকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, আবার ছাত্র শিবির কখনো কখনো কিরকম কিছুটা ভালো পরিবেশের মধ্যে ছিল। 1982 সালে রাজশাহী ইউনিভার্সিটির ওই ঘটনার পর প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ছাত্র শিবিরের উপর ব্যাপক নিপীড়ন চলতে থাকে। আবার ছাত্র শিবির বিভিন্ন ক্যাম্পাসে বিপুল ভোটে ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হতে থাকে। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চাকসু ইলেকশন যেটা, সেখানে একদম পূর্ণ প্যানেলে ছাত্র শিবির জিতে আসে। ভিপি জিএস থেকে শুরু করে সম্পাদকীয় পোস্ট যা আছে সবগুলোতে ছাত্র শিবির জয়লাভ করে। এইভাবে হচ্ছে আপনার দেশের বিভিন্ন কলেজে, বিভিন্ন স্কুলে, অনার্স কলেজে, এসব জায়গায় ছাত্র শিবিরের একটা উল্লেখযোগ্য অংশ ভাইয়েরা জয়ী হইতে থাকে। এরকম একটা পরিস্থিতিতে আপনারা নিশ্চয়ই জানেন যে 90 দশকটা ছিল স্বৈরাচারের দশক। এরশাদ এরকম ক্ষমতা দখল করে রাখে দীর্ঘ 9-10 বছর। ওই সময়টায় সকল দল মিলে আন্দোলন করে, গণ আন্দোলন করে এরশাদের পতন ঘটায় এবং 1991 সালে বিএনপি ক্ষমতায় আসে। 1991 থেকে 2000 সাল পর্যন্ত পরিস্থিতিটা একই রকম থাকে ছাত্র শিবিরের জন্য। খুব একটা পরিবর্তন হয় না। ছাত্র শিবির আগের মতোই নির্যাতন নিপীড়ন সহ্য করতে থাকে, আগের মতোই তার রেগুলার কার্যক্রম অব্যাহত রাখে। 2001 সালের নির্বাচনে বিএনপি এবং জামাত জোটবদ্ধভাবে নির্বাচন করে এবং আওয়ামী লীগকে পরাজিত করে এবং জামাত প্রথমবারের মতো একটু ক্ষমতার স্বাদ পায়। ছাত্র শিবিরের ইতিহাসে ছাত্র শিবির সবচাইতে নিরাপদে নিরুদ্বিগ্নভাবে কাজ করতে পেরেছিল 2001 থেকে 2006 সাল। কারণ ওই সময় ছাত্র শিবির জামাত ইসলামী ক্ষমতার একটা পার্ট ছিল, তারা ক্ষমতাসীন দলের অংশ ছিল। বোঝা গেছে? ছাত্র শিবিরের এই 47 বছরের ইতিহাসে শিবির সবচাইতে ভালো সময় পার করছে 2001 থেকে 2006 এই সময়টাতে। এই সময় রাষ্ট্রীয় নিপীড়ন শিবিরের উপর হয়নি। তবে ক্যাম্পাসে প্রতিযোগিতা ছিল, ছাত্র দলের সাথে প্রতিযোগিতা হইতো, কখনো কখনো সংঘর্ষ লেগে যেত। ছাত্র ইউনিয়নের সাথে প্রতিযোগিতা ছিল, ছাত্রলীগের সাথে প্রতিযোগিতা ছিল। তারা কখনো আমাদের উপর অ্যাটাক করতো, আমরা প্রতিরোধ করতাম। এই ধরনের পরিস্থিতি নানান সময় হয়ে আসছে, কিন্তু ওভারঅল সবচেয়ে ভালো সময়টা 2001 থেকে 2006 এর মধ্যে গেছে এবং এই সময়ে লক্ষ লক্ষ ছাত্ররা ছাত্র শিবিরের ছায়াতলে আসে। ছাত্র শিবির সবচাইতে বেশি ফ্লারিশ করে এই সময়টাতে। আমরা 2006 সালে যখন বিএনপি জামাত জোট ক্ষমতা থেকে সরে যায়, তখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে এবং ওই তত্ত্বাবধায়কটা প্রায় 2 বছর একটা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক হয়ে যায়। 2 বছর ক্ষমতায় থাকে তারা।
এবং 2008 সালের ডিজিটাল নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এরপর থেকে শিবিরের ইতিহাসে সবচাইতে কঠিনতম দিনগুলো শিবির পার করে। আমাদের যা শহীদ এর 2/3 2008 সালের পর। 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচন হয় এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এরপরের হিস্ট্রি তো আপনারা সবাই কম বেশি জানেন। 2010 সালে আমাদের জাতীয় নেতৃবৃন্দদেরকে গ্রেফতার করা হয়। সেখানে আল্লামা সাঈদী থেকে শুরু করে মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম সবাইকে জেলখানায় নেওয়া হয় এবং শীর্ষ 6 জন নেতাকে ফাঁসি দেওয়া হয়। এর মধ্যে অধ্যাপক গোলাম আজম জেলখানায় মারা যান। আল্লামা সাঈদীকে জেলখানায় বিষ প্রয়োগে গত বছর হত্যা করা হয়। তারপর মাওলানা আব্দুস সুবহান জেলখানায় মারা যান। এরকম আমাদের টোটাল একদম আপার লেভেলের টপার যে লিডারশিপ, এটাকে পুরো ধ্বংস করে দেওয়া হয়। ইন্টারেস্টিং ব্যাপার হইলো আওয়ামী লীগ আমাদের নেতৃত্বকে ধ্বংস করে তারা তারা মনে করছে যে জামাত ইসলামী বা ছাত্র শিবির বা ইসলাম পন্থাকে টোটালি ধ্বংস করবে। কিন্তু দেখেন, আমাদের সবচাইতে সোনালী প্রজন্মকে হত্যা করার পর আমাদের সবচাইতে বড় সাফল্যটা আসছে 2024-এর যে গণ অভ্যুত্থান। এমন জায়গা থেকে এই গণ অভ্যুত্থানের নেতৃত্বটা আসছে যাদেরকে খুব বড় লিডার হিসেবে কেউ কখনো চিন্তা করে নাই। দেখেন, নিঃসন্দেহে আমাদের চাইতে আমাদের শহীদ নেতৃবৃন্দ অনেক বেশি যোগ্য ছিলেন। নিঃসন্দেহে তারা আমাদের চাইতে অনেক বেশি ভালো বুঝতেন। নিঃসন্দেহে তারা এই দীর্ঘ লড়াইয়ে আমাদের চাইতে ভালোভাবেই সংগঠনকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু 24 সালে এই যে আমার সামনে আপনারা যারা বসে আছেন, প্রত্যেকটা মানুষ এক একজন বিপ্লবী। এখানে আমরা যারা আছি প্রত্যেকটা মানুষ এক একটা বিপ্লবের পার্ট। এখানে আমরা নিজেদের কেউ চোখ হারাইছি, কেউ হাত হারাইছি, পা হারাইছি। আমাদের অসংখ্য শহীদ আছে। আমি নিজেও আহত হয়েছি, আমাদের এই ভাইয়েরা আহত হয়েছে, আপনাদের মধ্যে অনেকে আহত হয়েছে। এটা একটা আনবিলিভেবল ঘটনা যে আমাদের মতো খুব ছোট ছোট মানুষদের মাধ্যমে আল্লাহ এত বড় একটা বিজয় দান করলেন। 24-এ ছাত্র শিবির যে কি ঐতিহাসিক এক ভূমিকা রাখছে, এইটা ছাত্র শিবিরের প্রত্যেকটা জনশক্তি তো বটেই, এদেশের অন্যান্য সকল রাজনৈতিক দল এবং প্রশাসন, সরকার সবার কাছে এখন স্পষ্ট। আপনাদের কাছে এই জায়গাটাতে আমাদের কথা থাকবে যে 24-এ যেহেতু আমরা এত বড় একটা ঘটনা ঘটায় ফেলতে পারছি, যেহেতু এত বড় একটা সফল গণ অভ্যুত্থানের নেতৃত্ব আমরা দিছি, যেই ফ্যাসিস্ট রেজিম আমাদের উপর দীর্ঘ 16-17 বছর ধরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, এইটাকে যেহেতু আমরা সরাই ফেলতে পারছি, তাহলে আগামী দিনে যে কোনো ধরনের দেশ বিরোধী, ইসলাম বিরোধী চক্রান্তকে আমরা নস্যাৎ করে দিতে পারবো। আমরা যেটা চাই, আমাদের এই যে তরুণ ভাইয়েরা, এই যে নবীন ভাইয়েরা যারা ছাত্র শিবির করতে চায়, ছাত্র শিবিরের সাথে একসাথে পথ চলতে চায়, তারা যেন আগামী দিনের চ্যালেঞ্জ গুলো খুব ভালো করে বুঝে নেয়। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে আমি বললাম যে 2001 থেকে 2006 পর্যন্ত আমরা সবচাইতে ভালো টাইমটা কাটাইছি। 2024 পরবর্তী সময়টা কিন্তু মোটেও এরকম যাচ্ছে না। আমরা খুব অল্প সময়ের জন্য এখন ভালো অবস্থায় আছি, কিন্তু খুব শীঘ্রই আবারও বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে এবং আমরা অবভিয়াসলি তাদের ক্ষমতার পার্ট হইতে যাচ্ছি না। সো আমাদের জন্য আবারও একটা কঠিন সংগ্রামের পথ সামনে অপেক্ষা করতেছে। বোঝা গেছে? আমরা 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া সত্ত্বেও আমরা আবারও আমাদের ভূমিকা হবে রাজপথে। আমরা আবারও জুলুম এবং নির্যাতনের বিরুদ্ধে রাজপথে লড়াই করব। ছাত্র সমাজের কাছে আমরা দিনের যে মৌলিক দাওয়াত নিয়ে আমরা এত বছর ধরে যে আসতেছি, সেই দাওয়াত নিয়ে আমরা আবারও যাইতে থাকব এবং আমাদের ইতিহাসের পরিক্রমায় আমাদের যে সমস্ত প্রতিকূলতা আমরা পার করে আসছি, হইতে পারে তার চেয়ে আরো কঠিনতর পরিস্থিতি সামনে আমাদের জন্য অপেক্ষা করতেছে। ছাত্র শিবিরের প্রত্যেকটা নেতা কর্মীর, প্রত্যেকটা দায়িত্বশীলের, প্রত্যেক জনশক্তির এই বিষয়ে একদম ক্লিয়ার কাট ধারণা থাকা উচিত যে ছাত্র শিবির মানে খুব উন্নত ধারণা করে যে আমাদের সামনে শুধুই ভালো সময় অপেক্ষা করতেছে, আমরা সামনের দিনে আমরা অনেক বেশি রাষ্ট্রীয়ভাবে কিংবা সামাজিকভাবে অনেক আগায় থাকবো, বিষয়টা কিন্তু মোটেও এমন না। যেহেতু 24-এর বিজয় শক্তি আপনি, সেজন্য আপনাকে দমন করার জন্য অতীতের যে কোনো সময়ের চাইতে
আরো বেশি করে, আরো অধিকতর নিপীড়ন, আরো বেশি করে চাপ আপনার উপর আসবে। আমি কি বুঝাইতে পারলাম? আমরা যারা 24-এর এই গণঅভ্যুত্থান ঘটাইতে পারছি, আমাদেরকে অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী মনে করা হচ্ছে, এবং অবভিয়াসলি আমরা তাই। আমরা আমাদেরকে নিয়ে যত ধরনের গেম খেলা হয়েছে, আমাদেরকে শিবির হইলে তাকে মেরে ফেলা বৈধ, সে এমনকি সে যদি হিন্দু হয় তার শিবির বলে মেরে ফেলা বৈধ। বিশ্বজিৎকে এভাবে হত্যা করা হয়েছে, আবরারকে শিবির ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছে। বাংলাদেশের কত ক্যাম্পাসে শিবির বলে কত হাজারো শিক্ষার্থীকে এভাবে নির্যাতন করা হয়েছে, এগুলো আসলে বলে শেষ করা যাবে না। তো এই যে ভয়ের এই রাজত্বটাকে আমরা ভেঙে ফেলছি, এটাকে তছনছ করে দিছি, তারা চাচ্ছে আবারও শিবির বলে নির্যাতনের বৈধতাটাকে আবারও তারা এস্টাবলিশ করতে চাচ্ছে। আমরা যারা ছাত্র শিবির করি, ছাত্র শিবির সম্পর্কে ন্যূনতম ধারণা রাখি, আমরা কোনোভাবেই এইভাবে ট্যাগিং এর মাধ্যমে, নির্যাতনের মাধ্যমে, নিপীড়নের মাধ্যমে কোনো দলকে কিংবা সাধারণ কোনো শিক্ষার্থীকে নির্যাতিত হইতে দিতে পারি না। আমরা চাই 24-এ যেরকম আমরা জালেমের চোখে চোখ রেখে যে আমরা স্লোগান দিছি যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তারা এই স্লোগানের মাধ্যমে আমাদেরকে দমন করতে চাইছে। আর আমরা এই স্লোগানটাকে ওন করে, আমরা এই স্লোগানটাকে যখন তাদের বিরুদ্ধে পাল্টা হাতিয়ার হিসেবে ব্যবহার করলাম, তখন দেখা গেল যে এই স্লোগানটাই তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। আমরা স্লোগান দিলাম যে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। দেশটা একজনের বাপের নামে করে দেওয়া হয়েছে, যে তার বাপ একেবারে নবীর পর্যায়ে চলে গেছে, তার বিরুদ্ধে কিছুই বলা যাবে না, তার ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না। ইভেন তার ব্যাপারে কোনো মন্তব্য করলে সর্বোচ্চ সাজার ব্যবস্থা করা হয়েছে। আমরা এরকম কোনো বাংলাদেশ এই নতুন পরিস্থিতিতে দেখতে চাই না, যেখানে কোনো ব্যক্তি সম্পর্কে মন্তব্য করলে, কোনো দল সম্পর্কে মন্তব্য করলে এরকম সর্বোচ্চ সাজার ব্যবস্থা করা হয়। সেটা যদি আমার আমার নেতাও হয়, সেটা যদি আমির জামাতও হয়, তাকেও কে কটূক্তি করে, এই ধরনের অন্যায়, এই ধরনের জুলুম আমরা কারো উপরে মেনে নিতে পারি না। আমি কি বুঝাইতে পারলাম? আমরা যারা এখানে আজকে আছি, আমরা এই জিনিসটা নিজেরা গভীরভাবে ফিল করব, নিজেদের মধ্যে ধারণ করব, যে আমার নেতার বিরুদ্ধে, আমার দায়িত্বশীল বিরুদ্ধে যদি কেউ বলে, আমি গণতান্ত্রিক মূল্যবোধ থেকে এটাকে মেনে নিব। আবার আমি অন্য কারো নেতা কিংবা তাদের দায়িত্বশীলদের সম্পর্কে সমালোচনা করার অধিকার আমিও রাখি, আমি এই জিনিসটা সোসাইটিতে এস্টাবলিশ করব। আমরা যদি এটা করতে পারি, তাহলে আমাদের 24-এর যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানটা সার্থক হবে। 24-এর অভ্যুত্থানের মাধ্যমে যদি মানুষের জীবনের নিরাপত্তাই দেওয়া না যায়, মানুষের জীবনকেই, ছাত্র সমাজকে যদি সঠিক পথের দিকে নির্দ্বিধায় নির্ভয়ে দাওয়াত দেওয়া না যায়, তাহলে আসলে এই অভ্যুত্থানটা ব্যর্থ হবে। আমরা চাই না আমাদের 2 সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে আমরা যেই নতুন পরিবেশটা পেয়েছি, এই পরিবেশটাকে আবারও পুরনো ট্যাগিং এর মাধ্যমে, পুরনো খেলার মাধ্যমে কেউ ধ্বংস করে দিক। সেই জন্য আপনাদেরকে আমি আগামী দিনের কঠিনতম সংগ্রামের পথে আহ্বান করতেছি। সামনের দিনগুলো অত্যন্ত কঠিন হইতে যাচ্ছে। খুব শীঘ্রই এরকম ফ্রি স্পেসটা, ওপেন স্পেসটা বন্ধ হয়ে যাবে। খুব শীঘ্রই এখানে নতুন একটা দল ক্ষমতায় আসবে, তাদের ছাত্র সংগঠন প্রতাপের সাথে রাজনীতি করবে। সেই জায়গায় আমাদেরকে খুব জেনুইনিটি মেনটেন করে একেবারে বেসিক জায়গা থেকে আমাদেরকে কাজ করতে হবে। কোনোভাবেই আমরা পুরোনো জায়গাটাতে ফেরত যেতে চাই না। কোনোভাবেই যে একজনকে শিবির বলে মারা হবে আর আমরা চুপচাপ সহ্য করব, এটা আমরা হইতে দিতে পারি না। কাউকে কোনো দলের নেতা কিংবা কর্মী ট্যাগ দিয়ে মারার এই সংস্কৃতিতে আমরা কোনোভাবে যাইতে পারি না। আমরা চাই না নতুন বাংলাদেশে বিচার বহির্ভূতভাবে একটা হত্যাকাণ্ড হোক। আমরা চাই না নতুন বাংলাদেশে বিচার বহির্ভূতভাবে ক্যাম্পাসগুলোতে একজন ছাত্র নির্যাতিত হোক। আমরা চাই আমরা দিনের যে দাওয়াত নিয়ে আসছি, এই দাওয়াতটা ছাত্র সমাজের সামনে পেশ করতে তাদের যদি ভালো লাগে তারা এই দাওয়াতকে অ্যাকসেপ্ট করবে, তাদের যদি ভালো না লাগে তারা রিজেক্ট করবে। কিন্তু কাউকে জোর করে আমার মিছিলে নিয়ে যাওয়া কিংবা কাউকে জোর করে আমার মিছিলে যাইতে না দেওয়া, এই দুইটা সংস্কৃতি থেকেই আমরা নতুন বাংলাদেশটাকে মুক্ত করতে চাই, নতুন বাংলাদেশটাকে রক্ষা করতে চাই। আমরা কি পারবো ইনশাল্লাহ? আজকে যে ভাইরা এখানে আছেন, তাদের প্রত্যেকের উপর আমার অপরিসীম আস্থা আছে। আপনারা প্রত্যেকে এক একজন বিপ্লবী। আপনারা 24-এর ঐতিহাসিক এই ঘটনার এক একটা পার্ট। আপনারা উত্তরার ঐতিহাসিক যে লড়াই, সেই লড়াইতে আপনারা ছিলেন, সেই লড়াইটা আপনারাই বাস্তবায়ন করেছেন। আমি আপনাদের উপর আস্থা রাখতে চাই,
যে আগামী দিনে আমরা যেন আমাদের আপনাদের কাছ থেকে যে প্রত্যাশা আমরা রাখি, আগামী দিনে ছাত্র সমাজ শিবিরের কাছে যে প্রত্যাশা রাখে, সেই প্রত্যাশা আমরা পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে পারবো। সেই প্রত্যাশার আলোকে আমরা অনেক বেশি করে তাদেরকে দিতে পারবো। আমরা ইসলামের সৌন্দর্যটাকে মানুষের সামনে আগের চাইতে অনেক বেশি করে স্পষ্ট করে তুলি, যেন মানুষ বুঝতে পারে যে এই গণতান্ত্রিক সমাজে বসবাস করেও ইসলাম আমাদের জীবনে কতটা প্রাসঙ্গিক, আমাদের জীবনে ইসলামই একমাত্র সমাধান। ইসলাম ছাড়া আসলে আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। ইসলামই আমাদের চূড়ান্ত গন্তব্য। আমাদেরকে এই গন্তব্যের পথে ফেরত আসতে হবে। আমি চাই আমরা ইসলামটাকে মানুষের সামনে এমনভাবে রিপ্রেজেন্ট করি যাতে করে মানুষ বুঝতে পারে যে ইসলামই আমাদের চূড়ান্ত ঠিকানা। আমরা যেন সেই চূড়ান্ত ঠিকানায় ব্যাক করতে পারি। আমরা যখনই ভুল করব, আমরা যেন আবারও ইসলামের কাছেই ফিরে আসতে পারি। এই বাংলাদেশের কোটি কোটি মানুষকে যেন আমরা ইসলামের পথে নিয়ে আসতে পারি। বাংলাদেশের আহ পথহারা অসংখ্য যুবকদেরকে যেন আমরা ইসলামের ছায়া তুলে নিয়ে আসতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে, আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে, আপনাদের জন্য অনেক অনেক দোয়া করে, আমার জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।